সুপ্রিয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল আজ আপনাদের সাথে বাটের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের ব্যবহার নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা জানি যে একটি শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে। এই পার্টটি সাধারণত একটু জটিল হয়ে থাকে, কারণ অনেকেই এর মধ্যে কনফিউশনে পড়ে যান। কয়েকটি শব্দ বারবার পরীক্ষায় আসে, আমরা ওই স্পেসিফিক কতগুলো শব্দ নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইউজেস অফ বাট ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আসেন আমরা দেখি, আমরা প্রথমে দেখি ইংরেজিতে বাট শব্দটি ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন কনজাংশন হিসেবে, প্রথম প্রয়োগটি আমরা দেখাচ্ছি কনজাংশন হিসেবে। বাট যখন একটি বাক্যের দুটি ক্লজকে যুক্ত করে তখন তা কনজাংশন। বাট যখন একটি বাক্যের দুটি ক্লজকে যুক্ত করে তখন তা কনজাংশন। আমরা জানি এটি কোঅর্ডিনেটিং কনজাংশন। দুই পাশেই দুটি ক্লজ থাকবে, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় সাধারণত। যেমন দেখেন, দে ট্রাইড টু কনস্পায়ার বাট ডিড নট সাকসিড। তারা ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। দে ট্রাইড টু কনস্পায়ার বাট ডিড নট সাকসিড। এই যে বাট, এই বাটটা দুইটা ক্লজকে যুক্ত করেছে। এখানে ট্রাইড একটা ভার্ব, দে সাবজেক্ট, এবং এখানে একই সাবজেক্ট আছে, এরপরে সাকসিড একটা ভার্ব, ডিড নট এবং সাকসিড একটা ভার্ব। যেহেতু সাবজেক্ট কমন, এই কারণে কমন সাবজেক্টটি আনা হয়নি। সাধারণত অ্যান বাট অরের ক্ষেত্রে দুটি সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে সাবজেক্টটি সাধারণত একবার লেখা হয়। অ্যান বাট অরের ক্ষেত্রে দুটি ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে সাধারণত সেটি একবার লেখা হয়। একইভাবে দেখেন, উই কল্ড হিম বাট হি ডিড নট রেসপন্ড, যে আমরা তাকে ডেকেছিলাম কিন্তু তিনি সাড়া দেননি। উই কল্ড হিম বাট হি ডিড নট রেসপন্ড, আমরা তাকে ডেকেছিলাম কিন্তু তিনি সাড়া দেননি। দুটি ক্লজকে যুক্ত করেছে। এখানে উই একটা সাবজেক্ট, কল্ড একটা ভার্ব। এখানে হি একটা সাবজেক্ট, ডিড নট রেসপন্ড মানে রেসপন্ড একটা ভার্ব। দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট, উই একটা সাবজেক্ট এবং হি একটা সাবজেক্ট। দুটো ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকলে অ্যান্ড বাট অরের ক্ষেত্রে দুটি সাবজেক্টই রাখতে হয়। তারপর দেখেন, আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে বাট হি ওয়াজ নট অ্যাভাইলেবল। আমি গতকাল তার বাসায় গিয়েছিলাম কিন্তু তিনি বাসায় ছিলেন না। আমি গতকাল তার বাসায় গিয়েছিলাম কিন্তু তিনি বাসায় ছিলেন না। দেখেন এখানেও দুটি ক্লজকে যুক্ত করেছে। ওয়েন্ট একটা ভার্ব, এখানে ওয়াজ নট, ওয়াজ একটা ভার্ব, আই একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সগুলোতে 1 থেকে 3 পর্যন্ত সেন্টেন্সগুলোতে বাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ বাট দুটি ক্লজকে যুক্ত করেছে। এবার আমরা দেখবো বাট প্রিপোজিশন হিসেবে কখন ব্যবহৃত হবে। দেখেন, বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় যখন বাটের অর্থ হয় ব্যতীত, মানে এক্সেপ্ট অথবা অ্যাপার্ট ফ্রম। বাটের অর্থ যখন হবে ব্যতীত বা ছাড়া, ইংরেজিতে এক্সেপ্ট বা অ্যাপার্ট ফ্রম, তখন বাট বাক্যে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখেন, সাধারণত অল, এনি, নো, এভরি, না, এভরি, নান, নাথিং। দেখেন, এভরি, নান, নাথিং, এভরিবডি, নোবডি, এনিথিং, এনিহোয়ার ইত্যাদির পর বাট থাকলে সেই বাট প্রিপোজিশন হয়। ইত্যাদির পর বাট থাকলে সাধারণত আমরা জানি সেই বাটটা হবে প্রিপোজিশন। কি কি শব্দ? অল, এনি, নো, এভরি, নান, এনিথিং, এভরিবডি, এভরিবডি, নোবডি, এনিথিং, এনিহোয়ার ইত্যাদির পর বাট থাকলে সেই বাট সাধারণত প্রিপোজিশন হয়, কারণ এই বাটের অর্থ হয় অ্যাকসেপ্ট বা ব্যতীত। যেমন দেখেন, দেয়ার বিহেভিয়ার ওয়াজ নাথিং বাট অ্যান ইনসাল্ট। তাদের আচরণটা অপমান ছাড়া কিছুই ছিল না বা অপমান ব্যতীত কিছুই ছিল না। তাহলে এই বাটের মিনিং হলো এখানে অ্যাকসেপ্ট মানে ব্যতীত। এখানে বাটের মিনিং হলো অ্যাকসেপ্ট। নান বাট গড ক্যান সেভ হিম ফ্রম দিস ডেঞ্জার। সৃষ্টিকর্তা ব্যতীত বা সৃষ্টিকর্তা ছাড়া কেউ তাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। এই যে বাট, এই বাটটা এখানে আমাদের ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে। দেয়ার হ্যাজ বিন নাথিং বাট ট্রাবল ইন হিজ লাইফ। তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। তাহলে এখানে বাট ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসেবে, কারণ বাটের অর্থ হলো ছাড়া বা ব্যতীত। এভরিবডি বাট এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে এখানে দেখেন, এখানে বাটের অর্থ হলো আমাদের চাইল্ড। এভরিবডি বাট এ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, অর্থাৎ একটি শিশু ছাড়া সবাই বিষয়টি বুঝতে পারে। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, আমরা এখানে বসে থাকা বা অপেক্ষা করা ব্যতীত বা ছাড়া আর কি করতে পারি। তাহলে উপরের এই শব্দগুলা এই ক্ষেত্রে বাটের অর্থ হলো ব্যতীত, কাজে এখানে বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে।
তারপর আমরা পাবো অ্যাডভার্ব হিসেবে বাট। অ্যাডভার্ব হিসেবে বাট যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় মেয়ারলি, অনলি বা জাস্ট। বাট যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন অর্থ হবে মেয়ারলি, অনলি বা জাস্ট। বাংলা অর্থ হলো শুধুমাত্র। এবং ভার বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং বার বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, বাট ইকুয়াল টু অনলি। ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। ইফ ইউ হ্যাড বাট টোল্ড মি আর্লিয়ার, বাট ইকুয়াল টু অনলি। মানে ইফ ইউ অনলি টোল্ড মি আর্লিয়ার, তুমি যদি আমাকে আগে একবার বলতে। উই ক্যান বাট ট্রাই টু সলভ দ্য প্রবলেম, উই ক্যান অনলি ট্রাই টু সলভ দ্য প্রবলেম, বাট হলো জাস্ট। উই ক্যান জাস্ট ট্রাই টু সলভ দ্য প্রবলেম, অর্থাৎ আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করতে পারি। আমরা শুধু সমস্যাটি সমাধান করার চেষ্টা করতে পারি। মিস্টার রফিক হ্যাজ নট বাট টু হাউজেস ইন ঢাকা। হ্যাজ বাট টু হাউস মানে অনলি টু হাউজেস ইন ঢাকা। তাহলে বাট যখন বাটের অর্থ হবে মেয়ারলি বা অনলি বা জাস্ট, তখন সেই বাট হলো অ্যাডভার্ব। তাহলে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। If you had but told me earlier, we can but try to solve the problem. Mr. Rafiq has not but two houses in Dhaka. Pronoun হিসেবে but pronoun হিসেবে কখন হবে দেখেন, but relative pronoun-এর মতো ব্যবহৃত হতে পারে। but relative pronoun-এর মতো কখনো কখনো ব্যবহৃত হতে পারে। but কখনো কখনো relative pronoun-এর মতো ব্যবহৃত হতে পারে, সেই ক্ষেত্রে but pronoun। যেমন দেখেন there is none but likes him, there is none but likes him মানে who does not like। এখানে there is no one who does not like him, সেন্সটা হলো there is no one মানে none বা no one who does not like him। এই but মানে হলো অনেকটা who does not এর মতো, but likes him মানে who does not like him। there is no rose but has some thorn, there is no rose which has not some thorn। এখানে but মানে হলো which has not। এই বাট হুইচ হ্যাজ মানে হলো এটা বাট হ্যাজ কে যদি আমরা কনভার্ট করি রিলেটিভ প্রনাউনে, তাহলে অর্থ হবে হুইচ হ্যাজ নট সাম থর্ন। তাহলে বাট রিলেটিভ প্রনাউনের মতো যখন ব্যবহৃত হবে সেটি প্রনাউন। তাহলে দেয়ার ইজ নান বাট লাইকস হিম, এখানে বাট লাইকস মানে হু ডাজ নট লাইক। দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ সাম থর্ন, বাট মানে হলো হুইচ হ্যাজ নট। বাট নাউন হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে, বাট নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে জোর প্রদান করা অর্থে বাট নাউন হিসাবে বসে। জোর প্রদান করা অর্থে বাট নাউন হিসাবে বসে। যেমন দেখেন উই আর গোয়িং টু ভিজিট আওয়ার ওল্ড ফ্রেন্ড অ্যান্ড দেয়ার উইল বি নো বাটস অ্যাবাউট ইট। আমরা আমাদের পুরনো বন্ধুকে দেখতে যাচ্ছি বা ভিজিট করতে যাচ্ছি, এবং এ বিষয়ে কোনো কিন্তু চলবে না। হ্যাঁ, এ বিষয়ে কোনো কিন্তু চলবে না, বাট দেয়ার উইল বি নো বাটস অ্যাবাউট ইট। এই যে বার্ডস এর সঙ্গে দেখেন এর যোগ হয়েছে, আমরা জানি নাউনের সঙ্গে এর যোগ হয় এবং নাউনের পূর্বে ডিটারমিনার বসতে পারে। এখানে নোটা ডিটারমিনার, নাউনের পূর্বে ডিটারমিনার বা আর্টিকেল বসতে পারে এবং নাউনের সঙ্গে এর যোগ করা যায়। তাহলে এই বার্ডসটা হলো আমাদের নাউন। ভার্ব হিসাবেও বাট ব্যবহৃত হতে পারে, ভার্ব হিসাবেও বাট ব্যবহৃত হতে পারে। যেমন দেখেন বাট মি নো বার্ডস, কিন্তু করো না। বাট মি নো বার্ডস, কিন্তু করো না। এখানে বাট মি নো বার্ডস, এই বাটটি হলো আমাদের ভার্ব আর এই বাটটি হলো নাউন। এইভাবে এক শব্দ ভিন্ন ভিন্ন পার্টস ও স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা ধারাবাহিকভাবে সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, তাহলে যখনই আমাদের কোনো ভিডিও আসবে তখনই আপনি নোটিফাইড হবেন। আর আমরা এই ধরনের আরো বিষয় জানার জন্য আপনারা আমাদের এই বেসিক ইংলিশ বইটি পড়তে পারেন। অর্থাৎ আমরা এই বেসিক ইংলিশ বইটি রিটেন বাই মুস্তাফা কামাল, পাবলিশড বাই গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। এই বইটাতে বেসিকের যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে বিসিএস, ব্যাংক জবের প্রিলিমিনারি পরীক্ষার মতো পরীক্ষায় বসার পূর্বে বেসিক ইস্যুগুলো ক্লিয়ার করতে হবে। কারণ এখনকার কোশ্চেনগুলো যদি আপনি অ্যানালাইসিসে যান তাহলে দেখবেন যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো বেশি। এই জন্য আমরা ছাত্রছাত্রীদের বলি সবার আগে বেসিক ইস্যুগুলো ক্লিয়ার করেন, কনসেপ্টগুলো ক্লিয়ার করেন, তারপরে যে পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো দেখবেন। এখন যেমন ধরেন এই যে বাটের ব্যবহার যেটা আমরা দেখলাম, এই বাটের এই এক্সেপশনটা দেখার পরে আপনি যদি কোশ্চেনগুলো সলভ করেন, দেখবেন যে সবগুলা কোশ্চেনই আপনার কমন হবে। সবগুলা কোশ্চেন যেখান থেকে আসুক কমন হবে। কিন্তু সেটা না করে যদি আপনি শুধু কোশ্চেন সলভ করেন, তাহলে সেটা আপনার পার্শিয়াল প্রিপারেশন হবে
এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি বেসিক ইস্যুগুলা ক্লিয়ার করেন, তারপরে আপনি কোশ্চেন সলিউশনের দিকে যাবেন। একটা চ্যাপ্টারে শত শত কোশ্চেন সলভ করার দরকার নেই, অল্প কিছু কোশ্চেন সলভ করবেন, কনসেপ্টটা ক্লিয়ার করবেন, তাহলেই আপনার একটা সলিড প্রিপারেশন হবে বিসিএস এর জন্য। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি।